সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া দেশ এবং বিদেশের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। হবিগঞ্জ শহরতলির আলমপুর গ্রামে মোবাইল কেনাবেচা নিয়ে দুই পক্ষের 2 ঘণ্টা ব্যাপী সংঘর্ষে মামুন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মামুন মিয়া ওই গ্রামের আমির আলীর পুত্র। এছাড়াও এই ঘটনায় টোটাবিদ্ধ সহ অন্তত 35 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ জানান, আলমপুর গ্রামের রিপন ও সুহেল মিয়া নামে 2 যুবকের মধ্যে গত কয়েকদিন যাবৎ মোবাইল কেনাবেচা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই তারা শুক্রবার বিকেলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে মডেল পুলিশ এবং বানিয়াচং থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মামুন মিয়া নামে এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেটের ফেঞ্চগঞ্জ উপজেলার নূরপুর গ্রামে মারামারিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সেলিম মিয়া উপজেলার নূরপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে। বৃহস্পতিবার রাত 8টার দিকে নিহতের গ্রামে এই ঘটনাটি ঘটে। জানা যায় একই গ্রামের রুবেল মিয়ার সঙ্গে নিজ বাড়িতে কথা কাটাকাটি হয় সেলিম মিয়ার। এক পর্যায়ে রুবেল মিয়া ও আরো কয়েকজন সেলিমকে কিল ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন সেলিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফেঞ্চগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাফায়েত হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার পরপর 2 জনকে আটক করা হয়েছে। হবিগঞ্জের খোয়াই নদীতে গোসল করতে নেমে 2 কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন হবিগঞ্জ পৌরসভার যশোর আবদা এলাকার সেলিম মিয়ার ছেলে সাগর মিয়া এবং একই এলাকার খেলু মিয়ার ছেলে নাহিদ মিয়া। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত ওসি গোলাম মুর্তজা জানান, বিকেলে একদল কিশোর শহরের যশোর আবদা এলাকায় খোয়াই নদীতে ফুটবল খেলে নদীতে গোসল করতে নেমেছিল। এই সময় কিশোর নদীতে গভীরে চলে যায়। এই 2 কিশোর সাঁতার না জানার কারণে তারা উঠে আসতে পারেনি। তাদের সহপাঠীরা পরিবারের লোকদের খবর দিলে পরিবারের লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাদের নিথর দেহ উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 48 রাইফেলস ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলামের নির্দেশনায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্ত এলাকা থেকে 27 লাখ টাকা মূল্যের ভারতীয় গরু আটক করেছে বিজিবি সীমান্ত পাড়ির সদস্যরা। বিছানাকান্দি বিজিবি সীমান্ত পাড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হারুনুর রশিদ জানান, বিজিবি 48 রাইফেলস ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার 30 জুন ভোরে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বিছানাকান্দি সীমান্তের 1262 নং পিলারের 400 গজ ভিতরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে 24টি ভারতীয় গরু এবং একটি কাঠের নৌকা আটক করা হয়। টহলের সময় তিনি সহ বিজিবি কয়েকজন সদস্য ছিলেন। বর্তমানে ওই ভারতীয় গরুগুলো জব্দ তালিকা করে 27 লাখ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। বৃষ্টিপাত কম হওয়ায় কমতে শুরু করেছে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি। সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাত্র 24 মিলিমিটার। পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগামী কিছুদিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় ধীরে ধীরে লোকালয় ও রাস্তাঘাট থেকে পানি নামতে পারে বলে জানা গেছে। এদিকে বন্যা পরিস্থিতি গত দুই বছর ধরে পানি বৃদ্ধি পাওয়া এবং বন্যা কবলিত এলাকায় আতঙ্ক দেখা দিয়েছিল। পানি কমতে থাকায় জনমনের স্বস্তি ফিরে এসেছে। তবে বন্যার ধীর গতিতে কমতে থাকলে মানুষের দুর্ভোগ বাড়ার সাথে সাথে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণও। টানা 2 সপ্তাহ পানিবন্দী থাকায় খাদ্য সংকট, পানি, স্যানিটেশন, চিকিৎসা সহ মানবিক বিপর্যয় নেমে এসেছে বন্যাত এলাকায়। ডায়রিয়া, চরম রোগ, নানা রকম চরম রোগ সহ পানিবাহিত রোগ দেখা দিয়েছে। প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনী ত্রাণ তৎপরতার পাশাপাশি স্বাস্থ্যসেবা অব্যাহত থাকলেও গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় এখনো ত্রাণ বা সেবা পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করছেন বানভাসীরা। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবার জাতীয়।
বড় ভাই হাজী কয়েসের জানাজা ও দাফনে অংশ নিতে 5.5 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। আজ শুক্রবার বেলা 1:30 থেকে 6টা পর্যন্ত তিনি মুক্ত থাকবেন। কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, হাজী মোহাম্মদ সেলিম প্যারোলে মুক্তির আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা মঞ্জুর করেছেন। সেই কাগজপত্র পৌঁছলে আজ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, কারা তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন হাজী মোহাম্মদ সেলিমকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল 7:20 রাজধানীর শ্যামলীতে নিজের বাসায় মারা যান তার বড় ভাই কয়েস। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। জুম্মার পর চকবাজার শাহী জামে মসজিদে তার জানাজা হয়। আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। হাজী সেলিম তার বড় ভাইয়ের জানাজা এবং দাফনে অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। করোনার প্রথম থেকে তৃতীয় ঢেউয়ে প্রতিবার নানা নামে লকডাউনের মতো বিধিনিষেধ দেওয়া হলেও অর্থনীতির বিবেচনায় এবার আর সেই পথে হাঁটছে না সরকার। ভাইরাসের চতুর্থ ঢেউ ছড়িয়ে পড়া নিশ্চিত হলেও আপাতত কঠোর কোনো অবস্থানে যাচ্ছে না বাংলাদেশ প্রশাসন। জনগণকে উদ্বুদ্ধ করে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার উপরই আপাতত জোর দিচ্ছে সরকার। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, এর আগে 2বার কঠোর বিধিনিষেধের কারণে অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। সে সময় মানুষের মৃত্যুর হার এবং আক্রান্তদের মধ্যে ছিল জটিলতা বেশি। সে কারণে অর্থনীতির ক্ষতি মেনে নিতে হয়েছে। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। রোগী বাড়লেও এবারের ভাইরাস যে ধরনের ছড়াচ্ছে সেটি রোগীদের মধ্যে জটিলতা সেইভাবে তৈরি করছে না এবং মৃত্যুর হারও কম। তাছাড়া ইউক্রেন যুদ্ধ সহ নানা কারণে বিশ্ব অর্থনীতি এখন চাপে রয়েছে। বৈশ্বিক মূল্যস্ফীতির যে সমস্যা তার বাইরে নয় বাংলাদেশও। নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই সঙ্গে যুক্ত হয়েছে শ্রীলঙ্কায় দেখা দিয়েছে বন্যা এবং শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়ের কারণে মনস্তাত্ত্বিক চাপ যুক্ত হয়েছে। এই পরিস্থিতিতে অর্থনীতির ক্ষতিও হতে পারে, এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও অপেক্ষা করতে চায় সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 102তম পদার্পণ উপলক্ষে 102 পাউন্ডের কেক কাটা হয়েছে। আজ শুক্রবার 1 জুলাই সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বিশাল আকারে কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজ শুক্রবার সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের সব হল, হোস্টেল থেকে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা শোভাযাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মিলিত হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট সৈয়দ নওয়াব আলী চৌধুরী, স্যার সলিমুল্লাহ, একে ফজলুল হক সহ সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপাচার্য। জাতীয় সংসদে অধিবেশনে গান গেয়ে আর খিস্তি করে দেশের বন্যার্ত এলাকার জনগণকে সহায়তার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার 1 জুলাই নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বিএনপির নেতা আরও বলেন, জনগণের প্রত্যক্ষ ভোট বা ডাকাতি যেভাবেই এমপিরা সংসদে প্রবেশ করুক না কেন, বাস্তবতা হচ্ছে সংসদে অধিবেশন চলাকালে প্রতি মিনিটে রাষ্ট্রের ব্যয় প্রায় 2 লাখ টাকা। সুতরাং যেখানে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জেলার মানুষ লড়াই করছে বেঁচে থাকার জন্য, রাষ্ট্রের টাকা খরচ করে সংসদে বসে শিল্পীর গান শোনা রীতিমতো মানবতার প্রতি অবমাননার শামিল। তাই তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য। এবছরের জুন মাসে 3110টি সড়ক দুর্ঘটনায় 1047 জন এবং 2622 জন আহত হয়েছেন বলে জানা গেছে। জাতীয় মহাসড়কগুলো, আন্তঃজেলা সড়ক ও আঞ্চলিক সড়ক সহ বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এই নিয়ে সংবাদ সম্মেলন করেছে সংস্থাটি। 21টি সংবাদ মাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবরের ভিত্তিতে এই জরিপটি প্রতিবেদন করা হয়েছে এবং প্রতিবেদনে বলা হয়, জুন মাসে 858টি মোটরসাইকেল দুর্ঘটনায় 752 জন আহত এবং 276 জন নিহত হয়েছেন। ট্রাক দুর্ঘটনা ঘটেছে 618টি এবং এর মধ্যে আহত 656 এবং নিহত 156। 938টি বাস দুর্ঘটনায় আহত 751 এবং নিহত 420 জন। এছাড়া পাড়া মহল্লায় মহাসড়কে অসাবধানতাবশত লরি, পিকআপ ভ্যান, কানেমন ব্যাটারি ও সিএনজি চালিত রিক্সা সাইকেলে 696টি দুর্ঘটনা ঘটেছে এবং এতে নিহত হয়েছেন 195, আহত হয়েছেন 663 জন। এবারে আন্তর্জাতিক। ভারতের আসামে বন্যা পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি হয়নি। গত 24 ঘন্টায় 3 শিশু সহ মৃত্যু হয়েছে আরও 8 জনের। এর ফলে এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত সব মিলিয়ে ভারতে বন্যার মৃতের সংখ্যা দাঁড়ালো 169 জনের মধ্যে 141 জনের মৃত্যু হয়েছে বন্যার কারণে, বাকি 18 জনের কারণ হচ্ছে নদী ধস। এই রাজ্যের 25টি জেলায় 2608টি গ্রামের 30 লাখ মানুষ এখনো পর্যন্ত ভয়াবহ বন্যার কবলে। বন্যা পরিস্থিতির পাশাপাশি এখন বড় সংকট দেখা দিয়েছে খাদ্য এবং খাবার পানির অভাব। এখনো বাড়িঘর পানিতে প্লাবিত।
কেন্দ্রীয় সরকারের নানা প্রচেষ্টা সত্ত্বেও বহু জায়গায় ঠিক করে ত্রাণ পৌঁছচ্ছে না। খাবার পানি ছাড়াও বানভাসী মানুষের কাটাতে হচ্ছে দিনের পর দিন। এছাড়া সবাইকে ত্রাণ শিবিরেও আনা যাচ্ছে না বলে জানিয়েছে দেশটি। এবারে খেলার খবর। ফিফার নির্দেশে সেপ্টেম্বরের শেষ দিকে ব্রাজিলের মাটিতেই ম্যাচটা আবার হতে যাচ্ছে, কিন্তু আর্জেন্টিনা ম্যাচটা খেলতে চাইছে না। ব্রাজিলের খেলতে আপত্তি নেই, তবে ব্রাজিলের বদলে ইউরোপের কোনো দেশে হলেই ম্যাচটা তাদের জন্য সুবিধা। গত সেপ্টেম্বরে ব্রাজিলের সাও পাওলোর স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আনভিসার হস্তক্ষেপে স্থগিত হয়ে যাওয়া ব্রাজিল আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটির ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে তা এখনো অনিশ্চিত। ক্রীড়া বিষয়ক সর্বোচ্চ আদালত সিএসএ শুনানি চলছে, তবে সিএসএস ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের মতামতই ছিল অভিন্ন। অন্তত ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোব স্পোর্টের খবর সেটি বলছে। তাদের দাবি, না খেলেই তারা যেন 3 পয়েন্ট পেয়ে যান। এবারে আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় মাঝারি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল থেকে গুড়ি বৃষ্টির সঙ্গে মেঘাচ্ছন্ন ছিল ঢাকার আকাশ। আগামী 3 দিন পর অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়াও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। এতক্ষণ শুনছিলেন সারা দেশের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে 5 জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 29,154 জন। এ সময় 1,897 জনের করোনা শনাক্ত হয়েছে এবং এই নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা 19,75,682 জন। আজ শুক্রবার 1 জুলাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 248 জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন মোট 19,07,757 জন। 24 ঘন্টায় 12,304টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় 12,389টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 15.31%। মহামারীর শুরু থেকে এই পর্যন্ত করোনা শনাক্তের হার 13.76%। গত 24 ঘন্টায় মারা যাওয়াদের সবাই ঢাকা বিভাগের এবং তাদের মধ্যে 3 জন পুরুষ ও 2 জন নারী। এতক্ষণ শুনছিলেন সারা দেশের বিভিন্ন খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।